সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এই ভিডিওতে রয়েছে যশোর বোর্ড 2022 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি তৃতীয় পত্র প্রশ্ন এবং তার সমাধান। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছে এবং এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। তোমরা নিশ্চয়ই অবগত আছো, কোভিড-19 সিচুয়েশনের কারণে 2022 সালে এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটি বিষয়ে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যথারীতি ইংরেজি দ্বিতীয় পত্র 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, মান বন্টনে ছিল অনেক পরিবর্তন। যেমন গ্রামারে ছিল 30 মার্কস এবং রাইটিংয়ে ছিল 20 মার্কস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রশ্নটি সমাধান করি। প্রথম প্রশ্নটি ছিল প্রিপোজিশন সংক্রান্ত। দ্য সেরেমনি বিগেন -10 AM। আমরা জানি ঘড়ির সময়ের আগে অ্যাট ব্যবহার করতে হয়। অনুষ্ঠানটি শুরু হয়েছিল 10টা বাজে, তাহলে এখানে অ্যাট ব্যবহার করতে হবে। আওয়ার প্রিন্সিপাল মিস্টার রহমান প্রিজাইডেড ওভার। প্রিজাইডের পরে ওভার বসে সভাপতিত্ব করা। আমাদের প্রিন্সিপাল মিস্টার রহমান সভাপতিত্ব করেছেন দ্য ফাংশন, অনুষ্ঠানটি। অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার রেজা, এবং সংসদ সদস্য মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট, তিনি ছিলেন প্রধান অতিথি। দ্য ফাংশন স্টার্টেড উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের সিনিয়র টিচারদের একজন, রিড আউট মানে পড়ে শোনানো, যেহেতু এটা পাস্ট ফর্ম, রেড আউট হবে উচ্চারণটি। রেড আউট দি অ্যানুয়াল রিপোর্ট, বাৎসরিক প্রতিবেদন পড়ে শোনালেন। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ বাট ইন্সপায়ারিং স্পিচ অ্যাবাউট এডুকেশন। সম্মানিত প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণামূলক একটি বক্তৃতা দিলেন শিক্ষা বিষয়ে। অ্যাবাউট মানে হলো সম্পর্কে বা বিষয়ে। হি অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, তিনি স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করলেন টু বি রেগুলার ইন দ্য ক্লাস, ক্লাসে নিয়মিত হওয়ার জন্য। অ্যান্ড অ্যাটেন্টিভ টু স্টাডিজ, অ্যাটেন্টিভের পরে টু বসে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য। অ্যান্ড টেক পার্ট ইন, টেক পার্টের পরে ইন বসে, যার অর্থ হলো অংশগ্রহণ করা। ইন দ্য মুভমেন্ট, আন্দোলনে। অ্যাগেইনস্ট, বিরুদ্ধে। ইলিটারেসি, নিরক্ষরতা। নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে শরিক হতে বললেন, ক্লাসে নিয়মিত হতে বললেন, পড়াশোনায় মনোযোগী হতে বললেন। এই ছিল প্রিপোজিশনের সমাধান। এখন আমরা 2 নম্বরে চলে আসলাম। এই ওয়ার্ডস বা ফ্রেজগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলো আমরা সমাধান করি। এগুলো পূরণ করার আগে অবশ্যই এগুলোর অর্থ জানতে হবে। আর যেহেতু এগুলো প্রায় সময় দেখা যায় প্রায় একই রকমের হয়ে থাকে, 10টি কোশ্চেন যদি সমাধান করা যায়, আমি মনে করি এগুলো সমাধান করা কোনো সমস্যা হবে না। যেখান থেকে আসুক তোমরা সমাধান করতে পারবে। প্রথম প্রশ্ন, হি ক্যান নট রিড নিউজ পেপার, এডিট এ নিউজ পেপার। সে নিউজ পেপার পড়তে পারে না। এডিট করা তো দূরের কথা, দূরের কথা, পরের কথা। ইংরেজি হলো লেট অ্যালোন। এখানে দেখতে পাচ্ছি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট। এইরকম স্ট্রাকচারের শুরুতে দেয়ার ব্যবহার করতে হয়। দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান, এক বিজ্ঞ লোক বাস করত। বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল, তিনি সবার কাছে সুপরিচিত ছিলেন না। সুহেল ইজ এ লায়ার, সুহেল একজন মিথ্যাবাদী। কাউকে যখন অ্যাডভাইস দিতে হয় অথবা কাউকে যখন পরামর্শ দিতে হয়, তখন আমরা হ্যাড বেটার শব্দটি ব্যবহার করে। তাহলে আমরা এখানে ব্যবহার করব হ্যাড বেটার। হি হ্যাড বেটার গেভ আপ দিস ব্যাড হ্যাবিট, তার উচিত এই ব্যাড হ্যাবিটটা ছেড়ে দেওয়া, ত্যাগ করা। গিভ আপ মানে ত্যাগ করা, কোনো কিছু করা উচিত। সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। উই হ্যাভ টু ওয়াক ফাস্ট, আমাদের দ্রুত হাঁটতে হবে। আদারওয়াইজ উই উইল মিস দ্য ক্লাস, আমরা ক্লাসটি মিস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দেন রয়েছে, আর আমরা জানি উড রাদার এবং দেন একটা ফ্রেজ রয়েছে। দুটি জিনিসের মধ্যে প্রথমটিকে অধিক প্রাধান্য দেওয়া, দুটি জিনিসের মধ্যে প্রথমটিকে বেশি পছন্দ করা অর্থে উড রাদার এবং দেন ব্যবহার করা হয়। হি উড রাদার স্টাডি ইংলিশ দেন হিস্ট্রি, ইতিহাসের চাইতে বরং সে ইংরেজি পড়াশোনা করবে। অর্থাৎ ইতিহাস এবং ইংরেজিকে সে প্রাধান্য দিচ্ছে। হি হ্যাজ ইন্টারেস্ট ইন লিটারেচার, সাহিত্যে তার আগ্রহ রয়েছে। এখানে দুটি গ্যাপ রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটার একটা অ্যান্সার হবে। এটা কনফার্ম হলাম। হোয়াটস লাইক মানে হলো কেমন,
আর হোয়াট ডাজ লুক লাইক মানে হলো দেখতে কেমন। ফ্রেন্ডশিপ কেমন, হোয়াটস ফ্রেন্ডশিপ লাইক, নাওয়াডেজ ইট ইজ নাথিং বাট এ নেম, বর্তমানে বন্ধুত্ব একটি নাম ছাড়া কিছুই নয়। লেট মি নো দ্য নিউজ অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস হেয়ার, অ্যাজ সুন অ্যাজ মানে হলো যেই মাত্র বা যখনই, অর্থাৎ সে যখনই পৌঁছবে আমাকে ইনফরমেশন দিবে, আমাকে জানাবে। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ বর্ন ইন 1899 ইন এ ভিলেজ নেমড চুরুলিয়া। খুব সিম্পল বিষয়, ওয়াজ বর্ন। টিচার বলছে স্টুডেন্টস ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ, দুটি গ্যাপ আছে, ইতিমধ্যে আমরা এইটা ব্যবহার করেছি, বাকি আছে এইটা, বোঝাই যাচ্ছে এটা হবে। আর এটা হলো দেখতে কেমন, অর্থ হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন। সব ব্যবহার হয়েছে, বাকি আছে ইট, সুতরাং এখানে ইট হবে। আর আরও একটি ক্লু আছে, সাবজেক্টের ঘরে যদি গ্যাপ থাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এমন কিছু ব্যবহার করতে হবে, একমাত্র ইটি রয়েছে। যদিও এটা একটি প্রবাদ, ইট টেক্স টু মেক এ কোয়ারেল, এক হাতে তালি বাজে না। 2 নম্বর প্রশ্নটি এখানেই শেষ হয়ে গেল। আমরা এখন 3 নম্বর প্রশ্নে চলে আসলাম। এ পার্ট অফ সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে বাকি অংশগুলো লিখতে হবে। সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার, সে আচরণ করে অ্যাজ দো অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম দিতে হয়। সে আচরণ করে এমনভাবে যেন হি ওয়ার এক্সপার্ট। এখন প্রশ্ন হতে পারে হির পরে তো ওয়াজ হওয়ার কথা ছিল, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে ওয়াজ ব্যবহৃত হয় না। এ প্রবাদ গোজ দ্যাট, প্রবাদ তো অনেক রকমের প্রবাদই রয়েছে, জানাশোনা একটা প্রবাদ লিখে দিলেই হলো। যেমন আমি এখানে লিখে দিতে চাই এই প্রবাদটাই, ইট টেক্স টু মেক এ কোয়ারেল। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি রুমের ভিতরে একটি বক্স পেলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি, এখানে টু আছে, তার মানে দ্বিতীয় অংশে আবার টু ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, যার অর্থ হবে এতই যে পারা যায় না। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, বক্সটি আমার কাছে এতই ভারী যে আমি ক্যারি করতে পারি না। এখানে যদি ফর না থাকতো তাহলে মি দেওয়ার প্রয়োজন হতো না, দিলেও সমস্যা ছিল না। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো মূল জিনিস। করাপশন ইজ এন অবসিন টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতীয় উন্নয়নে করাপশন একটি বাধা, প্রতিবন্ধকতা। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, সুতরাং এখনই উপযুক্ত সময়। উই রেইজড অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতা বৃদ্ধি করার। ইট ইজ লাভ দ্যাট, এই দ্যাটটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। ইজ ডিভাইন, এটাই ভালোবাসা যেটা স্বর্গীয়। আমি যেগুলো বলেছি সেগুলোই লিখতে হবে এরকম না, যুক্তিসঙ্গত যে কোনো উত্তরই গ্রহণযোগ্য, তবে গ্রামাটিক্যাল রুলস যেন ঠিক থাকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব হলো ভার্বের যথাযথ ফর্ম ব্যবহার করা, কখনো আইএনজি যোগ হতে পারে, কখনো ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ক্ষেত্র বিশেষে সাহায্যকারী ভার্ব আসতে পারে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সুতরাং এখানে রিসিভিং হয়ে যাবে। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার। আই এম এক্সট্রিমলি সরি ফর হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা নাউন তৈরি করে ফেলি। আই এম এক্সট্রিমলি সরি ফর বিং লেট। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, আমার কাছে যদি তোমার ইলনেস সম্পর্কে কোনো মেসেজ থাকতো, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স এবং খেয়াল রাখতে হবে সামনে হ্যাড আছে, ভিতরে আরেকটি ভার্ব আছে। এটা হ্যাড হয়েছে কাকতালীয়ভাবে, অন্য ভার্বও হতে পারতো। এইরকম যদি হয় সামনে হ্যাড আছে, সাবজেক্ট আছে এবং আরেকটি ভার্ব আছে, সেক্ষেত্রে দ্বিতীয় অংশে সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি উড হ্যাভ ব্যবহার করতে চাই। ভার্বের পাস্ট পার্টিসিপল বেশিরভাগ ক্ষেত্রেই ইডি যোগ হয়ে থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি তোমার জানা না থাকে ইডি যোগ করে দিবে, হওয়ার পসিবিলিটি 50%। বিলিভ মি সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, বিশ্বাস করো অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর থেকে আই হ্যাভ গট মাই সেলফ, আমি নিজেকে ব্যস্ত রেখেছি।
এনগেজড, এটাকে অ্যাডজেক্টিভ বানাবো আমরা ডি যুক্ত করে। ইন রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপুল, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যদি উদ্দেশ্য বোঝাতে চাই টু ব্যবহার করব, টু সেন্ড দেয়ার ডটার্স, তাদের মেয়েদেরকে যেন পাঠায় টু স্কুলে। ইন দিস কান্ট্রি, এদেশে গার্লস আর ডিপ্রাইভড, এখানে কিন্তু আর দিতে হবে। পেসিভ করার জন্য আমরা বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ইতিমধ্যে বলেছি বেশিরভাগ ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে ইডি যুগ হয়ে। ই তো আছে এখানে, আমার শুধু ডি প্রয়োজন। আচ্ছা, কেন এটাকে পেসিভ করা হলো তার একটা কারণ রয়েছে। অর্থাৎ আমি যদি বলি গার্লস ডিপ্রাইভ, তার মানে হলো মেয়েরা বঞ্চিত করে, কিন্তু আমি যখন বলবো গার্লস আর ডিপ্রাইভড, তখন মেয়েরা বঞ্চিত হয়। অর্থাৎ সাবজেক্টের উপর এসে কাজ করবে, সাবজেক্ট নিজে কাজ করবে না। কি থেকে বঞ্চিত হচ্ছে? প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স, যথাযথ শিক্ষা এবং গাইডলাইন থেকে তারা বঞ্চিত হচ্ছে। ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবে, দে নট নো, আমরা জানি নট কিন্তু একা ব্যবহার হবে না, একটি সাহায্যকারী ভার্ব দিতে হবে। সেক্ষেত্রে আমরা ডু দিলাম, কারণ এখানে সাবজেক্ট হলো দে। হোয়াট দে নিড, এখানে যা আছে তাই থাকবে, তাহলে বোঝা যাচ্ছে যে মাঝে মাঝে যে ভার্ব থাকবে সেই ভার্বটাও হতে পারে। ফর ইয়ার্স দে নেগলেক্ট, দে নেগলেক্ট মানে কি? তারা অবহেলা করে, কিন্তু আমাদের অর্থটা হতে হবে তাদেরকে অবহেলা করা হয়। সুতরাং এটার মতো পেসিভ করতে হবে। তবে অর্থকে একটু ভালোভাবে করার জন্য চলমান কাজ বোঝানোর জন্য হ্যাভ নিব এবং একটি বি ভার্ব, সেটা বিন নিতে হবে। আর ইতিমধ্যে আমরা জেনেছি বেশিরভাগ ভার্ব ইডি যুগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। বছরের পর বছর তারা অবহেলিত হচ্ছে আমাদের সমাজে। 5 নম্বর ন্যারেশন, ন্যারেশন পরিবর্তন করতে হবে, টেন্সের যথাযথ পরিবর্তন করতে হবে, সাবজেক্ট পরিবর্তন করতে হবে, কানেক্টর যথাযথভাবে ব্যবহার করতে হবে, রিপোর্টিং ভার্ব যথাযথ ব্যবহার করতে হবে। ন্যারেশন চেঞ্জ করার আগে ন্যারেশনটি একবার ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে যে কে কোন অংশ বলেছে। ওয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আস্কড দ্য পেসার বয়, পথিক জিজ্ঞাসা করলো কেন তুমি কান্না করছো, তোমার কি কোনো সমস্যা? উত্তর দিচ্ছে, কে উত্তর দিচ্ছে এখনও আমরা ক্লিয়ার নই, একটু পরেই জানতে পারবো। আই এম ক্রাইং, আমি কান্না করছি, বিকজ, কারণ, আই হ্যাভ নান টু লুক আফটার মি, কেউ আমাকে দেখাশোনা করার মতো নেই। কে বলেছে? সেড দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে ওই পথিক রাস্তার এক শিশুর সাথে কথা বলছিল। ওই পথিক আবার বলছে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? উত্তর দিচ্ছে ইয়েস আই এম, হ্যাঁ আমি ক্ষুধার্ত, সেড দ্য বয়। তাহলে আমরা এটাকে এখানেই চেঞ্জ করে দিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আক্স ব্যবহার করতে হবে। দ্য পেসার বাই আক্স দ্য স্ট্রিট চাইল্ড, কোন ধরনের প্রশ্ন সেটা খেয়াল করতে হবে। এটা কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন, সুতরাং এই ওয়াইটাই কানেক্টর হিসেবে ইউজ হবে। কানেক্টরের পরপরই সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট আছে কি? ইউ, ইউটাকে ওই ছেলেটা, সুতরাং এখানে আমরা হি ব্যবহার করব। টেন্সের পরিবর্তন করব, হি ওয়াজ ক্রাইং, ফুল স্টপ দিব। ন্যারেশন যখন পরিবর্তন হয় তখন এক্সক্লেমেটরি চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন এগুলো ব্যবহার হয় না, সব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, অর্থাৎ ফুল স্টপ দিয়ে শেষ হবে। তার কথা কিন্তু শেষ হয়নি, সে কিন্তু আরও একটি প্রশ্ন করেছে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তাহলে এটার জন্য আবার বলতে হবে হি অ্যাগেইন আস্কড। আগে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করেছি ওয়াই, এখন কিন্তু এটা ভার্বাল কোশ্চেন। ভার্বাল কোশ্চেন অর্থাৎ ইয়েস নো কোশ্চেন যদি হয়, কনজাংশন হিসেবে আমরা ইফ ব্যবহার করব। যথারীতি কানেক্টরের পরেই সাবজেক্ট নিয়ে আসবো, হি হ্যাড এনি প্রবলেম। আমরা জেনেছি কোশ্চেন মার্ক বসবে না। ওই ছেলেটি উত্তর দিচ্ছে, উত্তর দিলে কিন্তু রিপ্লাই বলতে হবে। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট আই এম ক্রাইং। আইটা কি হয়ে যাবে? বারবার খেয়াল রাখতে হবে, পার্সন কিন্তু চেঞ্জ হবে। ছেলেটিকে বোঝাতে হি ব্যবহার করব, টেন্সের পরিবর্তন করব। হি ওয়াজ ক্রাইং বিকজ আই হ্যাভ নান, হি হ্যাড নান টু লুক আফটার মি, টু লুক আফটার হিম। ওই লোকটি আবার প্রশ্ন করলো আর ইউ হাংরি। কী ধরনের প্রশ্ন করেছে? ভার্বাল কোশ্চেন করেছে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন করেছে। দ্য ম্যান আস্কড, এখানে দ্য পেসার বাইও বলা যাবে,
দ্য ম্যানও বলা যাবে, অর্থাৎ যখন ক্লিয়ার হয়ে যায় সাবজেক্ট কে তখন তাতে কোনো সমস্যা নেই। দ্য ম্যান আস্কড, অবজেক্ট দিতে পারি, না দিলেও সমস্যা নেই। আমরা জেনেছি ভার্বাল কোশ্চেন হলে ইফ ব্যবহার করব, ইফ হি ওয়াজ হাংরি। প্রশ্নের উত্তরের কি বলতে হয়? রিপ্লাই বলতে হয়, কিন্তু ইয়েস আছে, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা লিখব হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এতটুকু লিখলাম আমরা ইয়েসের জন্য। ইয়েসের পরে সে কি বলেছে? আই অ্যাম। তাহলে নতুন করে বলতে হবে অ্যান্ড সেড দ্যাট, আই অ্যাম হয়ে যাবে হি ওয়াজ। এই হলো ন্যারেশনের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে টেন্সের পরিবর্তন হয়েছে এবং কিভাবে আমি কানেক্টর ব্যবহার করেছি এবং দুইটা সেন্টেন্সকে আমি কিভাবে যুক্ত করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে আসলাম কোশ্চেন নং 6। যুক্তিসঙ্গত কানেক্টর ব্যবহার করতে হবে। একজনের কানেক্টরের সাথে আরেকজনের কানেক্টর নাও মিলতে পারে, কিন্তু লজিক থাকতে হবে কানেক্টর ব্যবহার করার মধ্যে। ড্রাগ অ্যাডিকশন ইজ এ গ্রেট কার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বে ড্রাগ অ্যাডিকশন একটি বিশাল অভিশাপ। প্রিভিয়াসলি, পূর্বে, এ ফিউ থিংস ওয়ার ইউজড অ্যাজ ড্রাগস, অল্প কিছু জিনিস ড্রাগ হিসেবে ইউজ করা হতো। তাহলে এখানে যুক্তিসঙ্গত হলো প্রিভিয়াসলি বা ইন দ্য পাস্ট। বর্তমানে, বর্তমানে বলতে আমরা কি বোঝাবো? অ্যাট প্রেজেন্ট দ্য নাম্বার অফ ড্রাগস হ্যাজ ইনক্রিজড, বর্তমানে ড্রাগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, কোকেইন, মারিজুয়ানা, অপিয়াম, হেরোইন, মরফিন, অ্যাটসেট্রা। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম ফর এক্সাম্পল, আর এগুলো হলো বিভিন্ন ড্রাগের নাম। এখানে এমন কিছু ব্যবহার করতে হবে যেগুলো দিয়ে এই ড্রাগগুলোকে বোঝায়, যেমন অল দিস, এই সব কিছু, অফার অ্যানাদার ওয়ার্ল্ড টু দ্য অ্যাডিক্টেড ওয়ান্স, অ্যাডিক্টেড ব্যক্তিকে অন্য এক জগতের সন্ধান দেয়। অর্থাৎ যে ব্যক্তি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় সে নিজেকে অনেক কিছু মনে করে, অন্য গ্রহের বাসিন্দা মনে করে, নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে ডু নট নো দ্যাট দিস অ্যাডিকশন ডিস্ট্রয়স দ্য ইনার পার্ট অফ দ্য বডি অফ দ্য অ্যাডিক্টেড পারসনস। তারা জানে না এই অ্যাডিকশন, এই ড্রাগ গ্রহণ তাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে দিচ্ছে। নাও ওয়াই ডু মেনি পিপুল টেক ড্রাগস, কিন্তু প্রশ্ন হলো কেন এত মানুষ ড্রাগ গ্রহণ করে? দ্য রিজনস আর মেনি, রিজনস কিন্তু অনেক। প্রথমত, ফার্স্টলি, সাম পিপুল আর টেম্পটেড বাই দেয়ার সো কল্ড ফ্রেন্ডস টু হ্যাভ এ টেস্ট অফ এ ড্রাগ। প্রথমত, তাদের কিছু তথাকথিত বন্ধু রয়েছে যারা তাদেরকে বলে যে ড্রাগের একটু স্বাদ নেওয়ার জন্য, প্রথমবারের মতো একটু খাওয়ার জন্য বা একবার দেখার জন্য। দেন দে আর ট্রাপড ফর এভার, আর ওই যে কৌতূহলবশত একবার তারা খায়, এতেই তারা বন্দী হয়ে যায়। ফাইনালি, সাম পিপুল টেক ড্রাগস টু ফরগেট দ্য ফ্রাস্ট্রেশন অফ দেয়ার লাইফ। কিছু লোক ড্রাগ গ্রহণ করে থাকে তাদের জীবনের হতাশাকে ভুলে থাকার জন্য। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, দোজ হু বিকাম ড্রাগ এডিক্টস, যারা ড্রাগ এডিক্টেড হয়ে যায়, ক্যান নট লিভ এ নর্মাল লাইফ, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রামার অংশ এখানে শেষ হলো। এখন আমরা দেখব 2022 সালে যশোর বোর্ডে রাইটিং পার্টি কী ছিল। 7 নম্বরে একটি কমপ্লেইন লেটার ছিল। কার কাছে লিখতে হবে? টু দ্য চেয়ারম্যান অফ ইলেকট্রিসিটি বোর্ড অফ ইউর ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের নাম কি? কক্সবাজার। কমপ্লেনিং অ্যাবাউট ফ্রিকুয়েন্ট পাওয়ার ফেলিয়ার ইন ইউর এরিয়া, অর্থাৎ লোডশেডিংয়ের প্রতিকার চেয়ে লোডশেডিংয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চেয়ারম্যান অফ ইলেকট্রিসিটি বোর্ডের কাছে একটি কমপ্লেইন লেটার লিখতে হবে। একটি প্যারাগ্রাফ ছিল কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্ট, কি? সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, শহরে জীবন এবং গ্রাম্য জীবন, তাদের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য তুলনা করতে হবে। এই ছিল রাইটিং পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যানেলে এইচএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের ইংরেজি প্রশ্নের সমাধান রয়েছে। তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো দিয়ে একটি প্লেলিস্ট বানানো হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে পারো, ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে, কনফিডেন্স বৃদ্ধি পাবে। তোমাদের উজ্জ্বল সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে।